বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮৫৮ জন আর আহত ১১,৫৫১। প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। দুপুরে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কারো মতামত, পরামর্শ বা সংযোজন বিয়োজন থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানাতে পারেন। দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে সিলেটে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মতবিনিময় সভার শুরুতেই পুলিশ বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন আইজিপি। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগরে কর্মরত সব ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ সময় মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারলে জুলাই আগস্টের অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব। ভুয়া মামলায় নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করেন আইজিপি। মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। ১৫ বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। এছাড়াও ২-১ দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে তাদের গ্রেফতার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। এছাড়া পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমার মেসেজ একটাই, একটি থানায় ৫০০ মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি, এবং এই লিস্ট ১-২ দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানীর পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বিবাদী পক্ষকে বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কের নিরাপত্তা নিশ্চিত এবং তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল চাপা দেয়
একটি গাড়ি। এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামে বুয়েটের আরও 2 শিক্ষার্থী। আমরা মাসুদ, অমিত, মেহেদীর সহপাঠীরা তাদের সুবিচার প্রাপ্তির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলীয় নেতাকর্মী সহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। সংস্কারের অজুহাতে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ঠিক হবে না মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান বিএনপির এই নেতা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। এটা তো ন্যায় বিচার না। ন্যায় বিচার হচ্ছে জাস্টিস, সেইটা হলো ন্যায় বিচার। আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার। আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না, আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। সম্প্রীতির কথা বলার আগে ভারতীয়দের আয়না দেখার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যুগ যুগ ধরে এই দেশের মানুষ সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে। আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সম্মেলনে দলটির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে। শেয়ার বাজারের দীর্ঘদিনের দুরবস্থা ও দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দায়ী করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকিং সহ আর্থিক খাত ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিগত সরকারের মতো কোনো ধরনের কারচুপি করছে না অন্তর্বর্তী সরকার। এ সময় আর্থিক খাত ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে অর্থ সচিব বলেন, ভবিষ্যতে এই খাতে বিশৃঙ্খলা রোধে এই সংস্কার কাজে দেবে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কি লাভ হয়, কাগজ কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে 1 লক্ষ অংশগ্রহণকারীর বক্তব্য আর্কাইভ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমিতে ইউথ ফর পলিসি ও আইআইডি আয়োজিত দুদিনব্যাপী তারুণ্যের নীতি সম্মেলনে অংশ নিয়ে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, চলচ্চিত্রকে রাজনৈতিক স্বার্থে নিয়ন্ত্রণের জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছিল। গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে বলেও জানান তিনি। সিনেমা তথ্য মন্ত্রণালয় কি করছে, এই প্রশ্ন আমারও অনেক বছর ধরে। আসলে ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশের সিনেমায় তথ্য মন্ত্রণালয় নাই। ইন্ডিয়াতে আছে কারণ কলোনি। ব্রিটিশ সরকার ভয় পেত যে সিনেমা তো খুব শক্তিশালী মাধ্যম,
এখানে কখন না আবার রাজার সমালোচনা হয়ে যায়। ফলে এটাকে তথ্যের মধ্যে আটকাও, তারপরে এটাকে বেঁধে রাখো। এখন তো আমি নিজেই বসেছি এই হট সিটে, দেখা যাক, আমি চেষ্টা করি যতদিন আছি আমরা এটাকে স্ট্রিমলাইন করা যায় কিনা। সরকার নির্ধারিত দামে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সিরাজগঞ্জের সার্কিট হাউসে রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় খাদ্য উপদেষ্টা আরও বলেন, আগামী মৌসুমে ধান চালের দাম আবারও সমন্বয় করা হবে। দাম স্থিতিশীল রাখতে ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। উৎপাদন খরচের সাথে আমরা কৃষকের লাভ যুক্ত করে কিন্তু আমরা দামটা নির্ধারণ করেছি। ঠিক এই সময় আমাদের এটা কোনো পরিকল্পনা নাই। পরবর্তী সংগ্রহ অভিযান যখন হবে তখন আবার মার্কেট প্রাইস যাচাই করে সেই জিনিসটা দেখা হবে। আমাদের কাছে যেটুকু হিসাব নিকাশ আছে তারা কেউ লোকসান দিচ্ছে না। আর সরকারের কাছে তাদের উৎপাদনের খুব কম পরিমাণেই তারা কিন্তু সাপ্লাই করে, এবং এটা দিয়ে কিন্তু খাদ্য মজুদটা গড়ে তোলা হয়, দেশে খাদ্য মজুদটা খাদ্য নিরাপত্তার জন্যে, যাতে আমরা এই যে ওএমএস বলেন, ভিজিডি বলেন, এগুলির মাধ্যমে যাতে মার্কেটে ইনজেক্ট করে যাতে খাদ্যের দামটা স্থিতিশীল রাখা যায় তার জন্যে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের আজ আরও 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে মরদেহ নিয়ে এলে তাকে শ্রদ্ধা জানান শুভাকাঙ্ক্ষীরা। জানাজায় অংশ নেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিবিদ সহ অনেকেই। পরে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে, সেখানে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার ধানমন্ডির বাইতুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় ল্যাবেইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে এটা অপূরণীয়। আমরা একজন ভালো আইনজীবী এবং ভালো মনের মানুষকে আমরা হারিয়েছি, যিনি আইন অঙ্গনে সারা জীবন জনগণের ন্যায় বিচারের স্বার্থে কাজ করে গেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত অন্তত 17 জন। সকালে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত হয়েছেন 2 জন। দুপুরে যশোরের ঝিকরগাছা ও মনিরামপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়। আহত হয় অন্তত 15 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 1 জন এবং আহত 2 জন। অন্যদিকে ঢাকা পাবনা মহাসড়কের তেলকুপি এলাকায় বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যানের 1 আরোহী নিহত হয়েছে। আহত ভ্যান চালক সহ 2 জন। নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মূল্যবান মালামালও চুরি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তরুণ কুমারকে শ্বাসরোধ করে হত্যার পর গ্রিল কেটে দানবাক্স সহ মালামাল লুট করে নিয়ে যায়। সকালে তার মরদেহ রান্নাঘরে পড়ে থাকতে দেখে পুলিশ ও শ্মশান ব্যবস্থাপনা কমিটিকে জানায় অন্য পাহারাদাররা। চুরিকে কেন্দ্র করেই হত্যা বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশের সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অফিস। শীতের মাঝে এই বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বরিশালে শুক্রবার রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সাতক্ষীরা ও বরগুনাতেও বৃষ্টির প্রভাবে তীব্র হয়েছে শীত, কমেছে শ্রমজীবীদের আয়।
এদিকে ধান কাটা শেষ হওয়ার আগে বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আছেন আমন চাষিরা। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর কিছুটা উত্তাল, মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও কমেছে তাপমাত্রা। সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জানুয়ারিতে বইতে পারে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। মোটামুটি যেন আমাদের ল্যান্ডের কাছাকাছি যত আসবে, আমরা 1 নম্বরের পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্কতা করার সম্ভাবনা বেশি। 2 নম্বর হবে না, কারণ হলো এটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার রূপান্তরের সম্ভাবনা খুবই কম। ডিসেম্বর মাসে আমাদের তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নাই, অথবা মৃদু আসতে পারে, তাও আবার পশ্চিমাংশ, বিশেষ করে খুলনা ডিভিশন, রাজশাহী এবং রংপুর উত্তরের দিকে। তবে জানুয়ারি মাস যেহেতু আমাদের বাংলাদেশের শীতলতম মাস, এটা হয়তো প্রথমার্ধে অথবা জানুয়ারি শেষার্ধে অথবা মাঝামাঝি যে কোনো সময় আমাদের 3টার সময় আমাদের চান্স থাকে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। শীতের তীব্রতায় নেত্রকোনায় বেড়েছে গরম পোশাকের বেচাকেনা। শহরের ফুটপাতের দোকান থেকে অভিজাত বিপণী বিতান সবখানেই ভিড় করছেন ক্রেতারা। শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রিফাত, শীতের পোশাকের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? আপনি যেমনটা বললেন, আসলে নেত্রকোনা সীমান্তবর্তী এবং হাওর বিস্তৃত এলাকা, এখানে প্রতি বছরই শীতের তীব্রতা কিন্তু তুলনামূলক বেশি থাকে। এই এলাকা মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি থাকার কারণে কিন্তু এখানকার অভিজাত দোকানগুলো থেকে শুরু করে এই একেবারে সড়কের যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু এখন কেনা বেচার ধুম পড়েছে। আমরা বিকেলের পর থেকে শহরের এই বড় বাজারের যেই ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে আমরা যেমনটা দেখেছি, আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু ভিড় করছেন সবচেয়ে বেশি। এখানে নতুন কাপড়ের পাশাপাশি পুরাতন কাপড়ও বিক্রি হচ্ছে। সেই পুরাতন কাপড়ের দোকানগুলোতে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। এখানে মূলত যে দামের মধ্যে বিক্রি হচ্ছে, আমি যদি বলে রাখি, এখানে পুরাতন যে কাপড়গুলো রয়েছে, বিশেষ করে মানভিতে কিন্তু 100 টাকা থেকে শুরু হয়ে কিন্তু 400-500 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। এছাড়াও নতুন যে কাপড়গুলো রয়েছে, সেই কাপড়গুলো কিন্তু 500 টাকা থেকে শুরু হয়ে 1500-2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত ক্রেতা যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা বলছেন যে আসলে গেল বছরের তুলনায় এবছরের কাপড়ের চাহিদা যেমন বেড়েছে, তেমন কিন্তু দামেও কিন্তু কিছুটা ব্যবধান রয়েছে। মূলত ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছরের গরম কাপড়ের দাম কিন্তু কিছুটা বেড়েছে, যা গেল বছরের তুলনায় কিন্তু বেশ বেশি। তবে বিক্রেতারা যেমনটা বলছেন যে আসলে গেল বছরের তুলনায় এবছর কাপড় তৈরির যে সুতা এবং অন্যান্য যে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, সেইগুলোর দাম বাড়ার ফলে কিন্তু এবারের পোশাকের বাজারে কিছুটা দরদাম বেড়েছে। তবে সব মিলে বলা যায়, শীত বাড়ার সাথে সাথে শহরের যেই অভিজাত দোকানগুলো রয়েছে, একদম ফুটপাতের যে দোকান, সবগুলোই দোকানেই কিন্তু এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। বিক্রেতারা বলছেন এবছর তারা প্রায় যেই চাহিদা, যেই লক্ষ্য নিয়ে তারা বিক্রি শুরু করেছেন, সেই লক্ষ্যের কিন্তু মোটামুটি অনেকটাই তাদের পূরণের মাঝপথে রয়েছে। যদি এরকম ভাবে শীতের তীব্রতা যদি বেশি থাকে, তাহলে বেচা বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। আর ক্রেতারা যেমনটা বলছেন যে আসলে এবছর যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি থেকে যে শীতের তীব্রতা পড়তে পারে, সেই কথা মাথায় রেখে কিন্তু এখন ক্রেতারা কিন্তু আগে ভাগে তাদের পোশাক কিনছেন। তো সব মিলে বলা যায় যে নেত্রকোনার বাজারগুলোতে শীতের কেনাবেচা কিন্তু জমে উঠেছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার থেকে সর্বশেষ। শুভ। বাংলাদেশকে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত চিকিৎসা সেবায় বিদেশমুখিতা উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ পরামর্শ দেন তারা। বলেন, স্বাস্থ্য খাতের মান উন্নয়নের জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিক
স্বাস্থ্যসেবার মানচিত্রে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব এই উদ্যোগে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। একজন মানুষের যে পরিমাণ চিকিৎসার পেছনে খরচ হয় তার 67% খরচ কিন্তু আউট অফ পকেট, মানে তার পকেট থেকে সেটা দিতে হয়, এবং সে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের অর্ধেকের বেশি খরচ হচ্ছে ঔষধের পিছনে। তো কাজেই ঔষধের খরচটা কিভাবে কমানো যায় সেটা একটা বড় কনসার্ন আমাদের। রাজধানীর ধানমন্ডি লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই কার্যক্রম। পরিষ্কার পরিচ্ছন্নতা এই কার্যক্রমে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় দেশের নদ নদী, লেক ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শুধু লোক দেখানোর জন্য নয়, বছরব্যাপী এই ধরনের উদ্যোগ নেয়ার ব্যাপারে 2 সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে আহ্বান জানান চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উপদেষ্টারা। এর আগে পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়াতে ফাউন্ডেশনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী নালা, যা আমাদের অবহেলার জন্যই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। এসব সমস্যা যদি এখন আমরা কিছু না করি, তাহলে আমরা আমাদের দেশের এই গর্বিত জলাশয়গুলোকে হারিয়ে ফেলছি। বাংলাদেশের জলাশয়ের প্লাস্টিক সহ অন্যান্য আবর্জনা পরিষ্কারের সম্পর্কিত সবগুলো কাজ করব। লোক দেখানো কিছু অনুষ্ঠান যাতে না হয়, সারা বছর ব্যাপী যতগুলো ওয়েটল্যান্ড, যতগুলো খাল বিল আমাদের আছে, এই শহরের ভিতরে যতগুলো লেক আছে, জলাবদ্ধ পানি আছে, পুকুর আছে, সবগুলোকে দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনাদের 2 দিকের 2 সিটি কর্পোরেশনের। অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন তৈরির অভিযোগে একটি কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে কুমিল্লা বিসিক শিল্পনগরীর এস ফুড প্রোডাক্টস কারখানাকে এই জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, কারখানাটি কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী মনোহরপুর মাতৃভাণ্ডার কর্তৃপক্ষের। এর আগে সকাল থেকে শিল্পনগরীর বিভিন্ন কারখানায় অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই। এ সময় অনুমোদনহীন এস ফুড প্রোডাক্টসে স্বাস্থ্য নিরাপত্তা বিধি না মানার প্রমাণ পান তারা। রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার কারণেই সাংবাদিকদের ঐক্য নষ্ট হয়েছে, যার ফলে সংবাদকর্মীদের অধিকার রক্ষা হচ্ছে না। সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসির সম্প্রচার সম্মেলনে এমন মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে অনেক গণমাধ্যম কর্মীরা অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছেন। এখনও অনেকের মধ্যে স্বনিয়ন্ত্রণের অভ্যাস রয়ে গেছে। তাই গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই পর্যালোচনা করতে হবে। সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসির সদস্য ও নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির প্রতি সংহতি জানান জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই। এ সময় স্বামী হত্যার বিচার চান জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী। সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন, এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি, নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজও আমি আমার অবদান রাখতে পারবো না। আমাদের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল, আমরা ভুল করেছি। এই ভুলের উৎস কোথায়? এই ভুলের উৎস সরকার, এই ভুলের উৎস রাজনৈতিক নেতৃত্ব, এই ভুলের উৎস মালিক পক্ষ, আর এই ভুলের উৎস আমরা নিজেরাও। আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করি নাই। দলের পক্ষে যা যায়, দলের জন্য যা প্রয়োজন, দলের স্বার্থে যা করা দরকার সেটা করেছি, আমরা সাংবাদিকতা করি নাই। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে নারী মৈত্রী ও এর সহযোগী সংগঠনগুলো। সকালে রাজধানীর শাহবাগে মানববন্ধনে এ দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা। এ সময় তারা বলেন, উন্মুক্ত স্থানে ধূমপান করার ফলে ধূমপায়ী সহ অধূমপায়ীরা ও নানা রোগে আক্রান্ত হচ্ছে।
তারা আরও বলেন, একই সাথে রেস্তোরাঁ থেকে শুরু করে চায়ের দোকান কোথাও তামাক সেবনের ক্ষেত্রে আইন মানা হয় না। এই অবস্থায় তামাক আইন সংস্কার সহ এর ব্যবহার নিয়ন্ত্রণে জোর দেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইলেকট্রিক সিগারেট বন্ধেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ধূমপান যারা করছে তার চাইতে অধূমপায়ী যারা এফেক্টেড ওটা বেশি হচ্ছে, এবং নারীরা শিশুরা এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষা পেতে আমাদের সকল পাবলিক প্লেস, গণপরিবহন ও রেস্টুরেন্টগুলোতে তামাকের জন্য নির্ধারিত যে এলাকা আছে সেটি বিলুপ্ত করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে। তামাক জাতীয় যে সকল পদার্থ আছে ওরা অনেক সময় সিএসআর অ্যাক্টিভিটি করে, এগুলা বন্ধ করার দাবি জানাচ্ছি। ময়মনসিংহে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে বিভাগের সেরা 5 বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে ইস্পাহানি টি লিমিটেড। সকালে ময়মনসিংহ জেলা স্কুলে আয়োজিত বাছাই পর্বে অংশ নেয় বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মফিদুল ইসলাম, প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। নতুন প্রজন্মের আসলে বাংলা সম্পর্কে জানুক, এই ব্যাপারে তাদের অনেক আগ্রহ আছে। তো আমাদের ইস্পাহানি মির্জাপুর থেকে আমাদের মূল আগ্রহ যেটা, আমাদের যে মূল চেষ্টা সেটা হচ্ছে বাংলা যেন সঠিকভাবে সবার কাছে ছড়িয়ে পড়ে, বাংলার আমাদের যে ঐতিহ্য, আমাদের যে চেতনা সেটা যেন সব জায়গায় সমানভাবে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত 16 সেনা সদস্য নিহত হয়েছেন, গুরুতর আহত আরও 5 জন। শুক্রবার রাতে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় এই ঘটনা ঘটে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। জানা গেছে 30 জনের মতো একটি সশস্ত্র দল মধ্যরাতে সেনা চৌকি ঘেরাও করে 3 দিক থেকে আক্রমণ শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই হামলা। সন্ত্রাসীরা চেকপয়েন্টের ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে সেনা চৌকির নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান তালেবান গোষ্ঠীটি। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জার্মানির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এই ঘটনা ঘটে। ম্যাগডেবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ জানান, বড়দিন ঘিরে ওই মার্কেটে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। হঠাৎই ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় গাড়ি চাপায় শিশুসহ 2 জন নিহত হন। এদিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি 2006 সালে জার্মানিতে আসেন। মর্মান্তিক এ ঘটনার পরপরই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরটি পরিদর্শনে আসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় 100 মাইল পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ শহর। ইয়েমেন থেকে ছোঁড়া প্রজেক্টাইল মিসাইলের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অন্তত 16 জন আহত হয়েছে। শনিবার ইসরায়েলি অলাভজনক সংস্থা মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের অবস্থা গুরুতর নয়। তবে ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইলের আঘাতেই এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তারা। সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে বিঁধতে দেখা গেছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগের পর আল জাজিরা জানায়, তেল আবিবের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রজেক্টাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। হামলার আশঙ্কা থাকায় উদ্বেগে পড়েছেন ইসরায়েলি নাগরিকরা। মার্কিন প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের ভোটে পাশ হয়েছে ফেডারেল ব্যয় সংক্রান্ত বিল। এতে সরকারি দপ্তরগুলোর অচল অবস্থা এড়ানোর শঙ্কা কমেছে। বিলটির পক্ষে ভোট দেন 366 আইন প্রণেতা, বিপক্ষে ভোট পড়ে 34টি। বিলটির মাধ্যমে সরকারি দপ্তরগুলোয় আগামী 14 মার্চ পর্যন্ত তহবিল বাড়ানো হয়েছে। বিল পাশের পর প্রধান 2 দলের কংগ্রেস সদস্যরা
একে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বিলটিকে আমেরিকা ফার্স্ট নীতির প্রথম বিজয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের দাবি, রিপাবলিকানদের সরকার অচলের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তার দল। স্থানীয় সময় শনিবার মধ্যরাতের মধ্যে সিনেটে বিলটি পাশ হলে অচল অবস্থা এড়ানো সম্ভব। বিসিবিতে চলছে বছরের শেষ বোর্ড মিটিং। আছেন সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালক। সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেখানে আছেন আমাদের সহকর্মী নোমান আব্দুল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নোমান, কি সিদ্ধান্ত আসতে পারে সভা থেকে, আমাদের বিস্তারিত জানাবেন। শুভ, আজকের সভাটি থেকে মূলত যে সিদ্ধান্তগুলো আসতে পারে, প্রথমত হচ্ছে স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তন আসতে পারে। পরিবর্তন বলতে আসলে আপনি জানেন যে ক্ষমতার পালাবদলের পর থেকে বিসিবির বেশিরভাগ পরিচালকই কিন্তু দেশে নেই। সেক্ষেত্রে নতুন করে এখন যারা পরিচালকরা আছেন, 10 জন পরিচালক আছেন, 25 জন পরিচালকের জায়গায় 10 জন পরিচালক আছেন। সেই 10 জন পরিচালকের মধ্যে বিসিবির যে 21টি স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটিগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। আমরা জানি যে অনেকগুলো কমিটি কিন্তু শূন্য আছে। সেই শূন্য কমিটিগুলোতে পরিচালক নিয়োগ দেওয়ার জন্য বা স্ট্যান্ডিং কমিটিগুলোতে আসলে পরিপূর্ণতা দেওয়ার জন্য বারবারই কিন্তু তাগাদা দেওয়া হচ্ছিল। সেটি একটা সমাধান আজকে আসতে পারে আজকের মিটিং থেকে। আমরা শুনতে পাচ্ছি যে বেশ কয়েকজন পরিচালকের মধ্যে হচ্ছে যে 21টি স্ট্যান্ডিং কমিটি আছে, সেগুলো ভাগ করে দেওয়া হবে। এছাড়াও বিপিএল নিয়ে কথা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিসিবির যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র সংশোধন করার জন্য কিন্তু বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগেই এনএসসি থেকে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছিল। তো সেই গঠনতন্ত্রের সংশোধনের কাজ বিসিবি করেছে। আজকের সভায় হয়তোবা সেটি অনুমোদন পেতে পারে। বিসিবির যে গঠনতন্ত্র আছে সেটির সংশোধনী যেটি আছে সেটি অনুমোদন করা হবে আজকে। এছাড়াও বিপিএল আছে সামনে, আর কয়েকদিন পরেই বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিপিএলের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলাপের ব্যাপার আছে। আমরা যতটুকু জেনেছি যে বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যাদের হচ্ছে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, সেই ব্যাংক গ্যারান্টি তারা এখন পর্যন্ত বিসিবিকে দেয়নি। তো সেটি নিয়েও আসলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে, সেটি নিয়েও আজকে পরিচালকদের যে বোর্ড সভা হচ্ছে সেখানে আলাপ হবে। এছাড়া 2 দিন পরই হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। সেখানে জমকালো আয়োজন আছে, কনসার্টের ব্যাপার আছে, সেটির প্রস্তুতির ব্যাপার আছে। এরপর সিলেট এবং চিটাগং এবছর আসলে যে 3টি ভেন্যু আছে, 3টি ভেন্যুতেই এবছর উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। তো সেই উদ্বোধনী অনুষ্ঠানগুলোর প্রস্তুতির ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আসলে অনেকগুলো এজেন্ডা আছে আজকের বোর্ড সভায়। আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকজন পরিচালক বলতে 10 জন পরিচালকের মধ্যে 3 জন পরিচালক, আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার আহমেদ মিঠু, এই 3 জন পরিচালক ছাড়া বাকি পরিচালকরা আজকের মিটিংয়ে উপস্থিত আছেন। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। আমরা যেটি জেনেছি যে বিকেল 3টা থেকে মিটিং শুরু হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু মিটিং চলছে। সেই মিটিংয়ের ফল কি হতে পারে সেটি আমরা আর কিছুক্ষণ পরই হয়তো ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা আবারও আপনাদের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা জানিয়ে দিব দর্শকদের। শুভ। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।